মুস্তাং ভ্যালি নেপালের সবচেয়ে সুন্দর ভ্যালিগুলোর মধ্যে একটি। এখানে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে প্রাচীন রক্ষকের মতো। ঝর্ণাগুলো খাড়া পাহাড় বেয়ে নেমে আসছে মুক্ত স্রোতে, আর নদীগুলো হাজার বছরের ইতিহাস কেটে এগিয়ে চলেছে নিজের পথে। প্রকৃতি কথা বলে এখানে তার সবচেয়ে খাঁটি রূপে, বুনো, অকৃত্রিম এবং অবিশ্বাস্য সুন্দর। লোয়ার মাস্টাংয়ে ঢুকতেই রাস্তার সৌন্দর্য মনকে মোহিত করে দেয়। গভীর খাদ পেরিয়ে উঁচু পাহাড়ি উপত্যকা ছুঁয়ে পথ এগিয়ে চলে। প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্যপট, নতুন এক স্বপ্নের ফ্রেম। কিন্তু মাস্তাং পৌঁছানো সহজ নয়। পথ ভাঙাচোরা, রাস্তা ভীষণ বিপজ্জনক। প্রতিটি কিলোমিটার পরীক্ষা নেয় আমাদের ইচ্ছাশক্তি, ধৈর্য আর মনোবলের। হয়তো এটাই প্রতিটি অর্থপূর্ণ যাত্রার সত্য। মুক্তির পথ কখনোই মসৃণ হয় না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য, প্রতিটি অনুভূতি আমাদের অর্জন করে নিতে হয়। গুড মর্নিং ফ্রম পোখারা। আজকে হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ, মানে আজকের দিনটার জন্যই বেসিক্যালি নেপাল আসা। আজকে আমরা উঠবো মুক্তিনাথ। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখনও ACAP যেটাকে বলে, সেই পারমিটটা এখন আমরা পাইনি। এবারে ট্যুরিস্ট অফিসে যাব, ওখান থেকে পারমিটটা নিয়ে রওনা দেবো। এখন অ্যাজ সাচ কিন্তু পোখরায় ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। এখন প্রায় 25-26 ডিগ্রি, দিনের বেলা দেখাচ্ছে 31 ডিগ্রি অবধি চলে যেতে পারে। আজকে সকালবেলা আমরা ওই যে বিশাল বড় মেঘটা হয়ে আছে, ওইটার ঠিক পেছনেই ধৌলাগিরি আজকে সকাল সকাল দেখে নিয়েছি, কিন্তু তখন ছবি তোলার কথা মাথায় ছিল। ওইখানে হচ্ছে ধৌলাগিরি, এই যে ওপরটা, এটার পিকে হচ্ছে সারাংকোট। এইখানে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটায়, এইটার নাম হচ্ছে পুন্দিকোট। এই দুটোতেই আমরা যাবো আবার যখন কালকে পোখরায় ফিরবো। আর এটা বোধ হয় ওয়ার্ল্ড পিস প্যাগোডা। ছিমছাম ছোট্ট একটা টাউন, কিন্তু বেশ বড়। ওই যে হালকা করে ধৌলাগিরি উঠে বেড়েছে আমাদের চেক আউটের পালা। এখানে কিন্তু পোখরায় প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, যেরকম এই যেমন স্টিপেস্ট জিপ লাইন, তারপর এই সানরাইজ জিপ লাইন, জিপ ফায়ার, বানজি, ট্যান্ডেম, সব রেটস আলাদা আলাদা আছে, কিন্তু সব লেগে প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টসও আছে। জাস্ট সি দ্য কন্ডিশন অফ দি কার, কি অবস্থা, পুরো ধুলো কাদা মেখে, কিন্তু যাও দেখতে ভালো লাগছে, মনে হচ্ছে অ্যাডভেঞ্চার রোড ট্রিপে বেরিয়েছি। প্যাকিং ডান, গাড়িও লোডেড। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নেপাল ট্যুরিজম বোর্ড। ওখান থেকে ACAP পারমিটটা নিয়ে তারপর এগোবো মুক্তিনাথের দিকে। চলো। আমার মন তো অনেকক্ষণ আগে মুক্তিনাথে পৌঁছে গেছে, শুধু শরীরটাকেই ওখানে নিয়ে যাওয়া বাকি। কিন্তু হাতে পারমিট নেই, জানিও না আদৌ পারমিট পাবো কিনা। ফলে বেশ কিছুটা টেনশন এবং অনেকটা আশা নিয়ে আজকে ড্রাইভ স্টার্ট করলাম। সাজানো টাউনটা, সিটি বলতে পারি। এই পারমিট ফটো, আচ্ছা ফটো তো আমরা তুলেই এনেছি। এই পারমিট অফিস দেখি কি বলছে। WB এর বাইক, ওয়াও, কলকাতা থেকে কেউ বাইক নিয়ে এসছে। এই যে নেপাল ট্যুরিজম বোর্ডের অফিস, এটার ভিতরে ঢুকলে এইরকম একটা ফর্ম দেবে। এই ফর্মটাকে ভরে ছবি লাগিয়ে ওদের কাছে জমা করতে হবে, এবং ইন্ডিয়ান হলে পার হেড 1000 রুপিস। মোটামুটি 8 ঘন্টা মতো সময় লাগলো, কিন্তু পারমিট পেয়ে গেছি। এই যে এইরকম একটা পারমিট দেবে। আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের 1000 টাকা করে লাগে, আর কিছু চেক করলো না। অবশেষে পারমিট পেয়ে গেছি ACAP। টাইম টু গো টু মুক্তিনাথ ফাইনালি। এখন বাজছে 10:47। জানি না কতক্ষণ লাগবে, রাস্তা তো খারাপ শুনেছি। তেল ভরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো। চলো, রাস্তায় দেখা হবে। পারমিট হাতে পেয়ে আর কোনো সময় নষ্ট করিনি। কি করে করব? আমার স্বপ্নের মুস্তাং ভ্যালি আমার অপেক্ষা করছে যে।
ডিজেল কিন্তু ভারতের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। ভারতে ডিজেল 92 টাকা, এখানে নেপালি 145.25, মানে অ্যারাউন্ড 96-97 টাকা আসে। তো এখানে আপাতত 5,000 টাকা ডিজেল বললাম, 34.42 লিটার এলো। গাড়িতে এখনো 556 কিলোমিটার চলার মতো তেল আছে, যথেষ্ট। আই গেস পুরো মুক্তিনাথ আপ ডাউন হয়ে যাবে। চলো যাওয়া যাক। সকালবেলা আজকে খাওয়া দাওয়া কিছু করা হয়নি, তো এই রাস্তার ধারে একটা ছোট্ট খাবার জায়গা দেখে ওখানে দাঁড়ালাম। 2 প্লেট মোমো, চিকেন মোমো আর কফি, আজকে ব্রেকফাস্ট। এসে গেছে আমাদের মোমো। এই যে লুংথা টিবেটিয়ান রেস্টুরেন্ট, এখানে আমরা মোমো খেলাম, কফি খেলাম আর 4টে জল নিলাম। টোটাল 600 টাকা বিল হলো। পারমিট নিয়ে গাড়িতে তেল ভরিয়ে নিজেদের ব্রেকফাস্ট সেরে বেরোতে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেল, কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কথাতেই আছে, বেটার লেট দ্যান নেভার। বাগলুং পেরোচ্ছি এখন। বাগলুং মাঝে একটা গ্রাম পড়ে, এখান থেকে রাস্তাটা দুদিকে ডিভাইড হয়। ডান দিকের রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, বাঁ দিকেরটা নিচে নেমে যাচ্ছে। তো আমরা ডান দিকের রাস্তাটা ধরে উপরে উঠতে শুরু করলাম। পোখরা থেকে এই বাগলুং অব্দি এলাম। এখানে হয়তো 1 কি 2% খারাপ রাস্তা, বাট বাকি রাস্তা লোকেরা যেরকম ভয় দেখাচ্ছিল, এখন জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু বাগলুং অব্দি রাস্তা তো তুখর ভাই, তুখর রাস্তা। মজা এসে যাচ্ছে চালিয়ে, সেরকমই সিনারি, পুরো সবুজ পাহাড়, দারুণ লাগছে চালাতে, দারুণ লাগছে। সবে রাস্তার প্রশংসা করা শেষ করেছি, ঠিক তখনই সামনে চলে এলো এরকম অফরোড। রাস্তা তৈরির কাজ চলছে এবং হয়তো আগামী 2-3 বছরের মধ্যে এই রাস্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। কিন্তু আমাদের মতো অ্যাডভেঞ্চার রোড ট্রিপ লাভারদের জন্য এটা তো প্যারাডাইস। বাগলুং পেরিয়ে এই জায়গাটায় দাঁড়ালাম, কি দারুণ লাগছে, না দাঁড়িয়ে পারলাম না। ওয়েট, অফরোডিং করার পর একটু রেস্ট নেব বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু দাঁড়ানোর পর এখান থেকে তো নড়তেই পারছি না। যাই হোক, আবার সেই চূড়ান্ত অফরোড দিয়েই আমরা এগোতে শুরু করলাম। ইংলিশে একটা খুব প্রচলিত কথা আছে, ব্যাড রোডস লিড টু বিউটিফুল ডেস্টিনেশনস। সেই কথাটাকে মাথায় রেখে আমাদের আজকের যাত্রা করা। সামনে রাস্তায় কাজ হচ্ছে এখন। এই যে বাঁদিকে গাড়িটা এইটুকু জায়গাটা দিয়ে বেরোচ্ছে, আমাকে এইটুকু জায়গা দিয়ে বেরোতে হবে। অ্যাডভেঞ্চার তুঙ্গে, অ্যাডভেঞ্চার তুঙ্গে, বাবা রে বাবা। চল যাওয়া যাক। আমার ট্রাকের দরজা খুলে রেখেছি রে ভাই, যেতে পারবো? দেখি কাজটা বাবা। ওখান থেকে গাড়ি বার করতে গিয়ে আমার রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছিল। যাকগে, সামনে এগিয়ে দেখি স্নানের ব্যবস্থা আছে, আমাদের নয়, আমাদের গাড়ির। ফলে আর কোনো সময় নষ্ট না করে এখন স্নান করার পালা। এই পরিষ্কার, এই পরিষ্কার, এই ইয়েস। এরম ভাঙাচোরা ধুলোবালি ভরা রাস্তায় যদি একটু ঠান্ডা হওয়ার সুযোগ পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তাই এগিয়ে পিছিয়ে ডান দিক বাদিক করে পুরো গাড়িটাকে ভালোভাবে স্নান করিয়ে নিই। কিলোমিটার এরকম যাওয়া কি মুখের কথা নাকি?
রাস্তা যত খারাপ হচ্ছে আমাদের চারিপাশের দৃশ্য তত মনোরম হচ্ছে। সামনে রাস্তা কেমন হবে সেই নিয়ে আলোচনা করতে করতে আমরা পৌঁছলাম বেনি। এখানে কিন্তু কালীগণ্ডকী নদী আমাদের বাঁ হাত ছেড়ে আমাদের ডান হাত ধরেছে। আমি কোনো রাস্তা না পেয়ে চুপচাপ ভিডিও করতে দিই। বেনি পেরিয়েই রাস্তার অবস্থা কিন্তু বেশ ভালো হয়ে যায়। এতক্ষণ ধরে আসা ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে পড়া ধকলটা শরীরে কিন্তু এখন আর পড়ছে না। চারিদিকের দৃশ্যটা এখন বেশ ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। রাস্তার মাঝে এরকম ছোট ছোট গ্রাম থাকলে অনেকটাই আশ্বস্ত হওয়া যায় যে বিপদ হলে সাহায্য খুব দূরে নয়। মাহিন্দ্রা তো না, মানিন্দ্রা লেখা। ওটা ছোট এইচ, মনীন্দ্র। এই যে লেজটা কোথায় উপরে? খারাপ না, বেশ খারাপ। স্নোফল পাবো। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চালু হয়ে গেল। বেনির কাছাকাছি এলাম আর বৃষ্টি। এদিকে কাছাকাছি না, বেনি বেরিয়েছে। এই দেখ, দিস ইজ আ প্রপার ক্লিফ হ্যাঙ্গার, বুঝতে পারছিস? বৃষ্টি হচ্ছে দেখেছিস, এই ধুলো ওড়াও বন্ধ হয়ে গেছে। তাতো পানি পেরোলাম, ভেবেছিলাম হট স্প্রিং এ একটা চিল একটু সময় কাটাবো, কিন্তু ইম্পসিবল। এখন অলরেডি 2:45 বাজে, এখনো যেতে বলছে 2.5 ঘন্টা সময় লাগবে। বলে আজকে সেই সময় নেই, কালকে একটা অ্যাটেম্প্ট নেওয়া যেতে পারে ফেরার সময়। আজকে প্লাস বৃষ্টিও চালু হয়ে গেছে, কিন্তু মস্তি জিনিসটা হচ্ছে স্নো ক্ল্যাড পিকস দেখতে পাচ্ছি, এবং ভেজিটেশনও পুরোপুরি পাল্টে গেছে। আগে যে গাছের ভেজিটেশন ছিল, আস্তে আস্তে মেডোজ হয়ে সামনে পুরো পাথুরে পাহাড় দেখতে পাচ্ছি। এপিক। যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের এই বেনি জমসম রোডে একবার অন্তত আসা উচিত। এই রাস্তাটা কিছু জায়গায় ভালো রাস্তা দিয়ে যেরকম আরামের চাদরে মুড়িয়ে রাখে, কিছু জায়গায় ড্রাইভিং স্কিলকে ততটাই কঠিনভাবে টেস্ট করে। সব গাড়ির অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে একাকার হয়ে গেছে দেখছিস। এইসব রাস্তায় একটা মিস্টেক এন্ড ইউ আর গন। 25 ton। My car is only 1.8 tons, এই মুহূর্তে 2 tons। নদীটাকে খুব কাছ থেকে দেখার পয়েন্ট। একটু নামতাম, একটু জাস্ট পাটা যেতাম। ওটার থেকে বেশি এইটাই বেশি ইন্টারেস্টিং। কোনটা? ওটার থেকে বেশি এইটা, ডান দিকটা। কোথায় হসপিটালটা কোথায়? এই ভিতরে। তাতো পানি পেরোতে পেরোতেই একটা জায়গা, প্রথমে একটা হট স্প্রিং এর পয়েন্ট পড়ে, আর এই যে এটা হচ্ছে সেকেন্ড হট স্প্রিং এর পয়েন্টটা। আমরা হট স্প্রিং এর জন্য দাঁড়াইনি এখানে, আমরা দাঁড়িয়েছি হচ্ছে ইজ বিকজ অফ দিস। নদীটা অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। আর এই যে আমাদের পেছনের ভ্যালিটা, ওই যে পেছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো সবকটা স্নো ক্যাপ পিকস, সবকটা পুরো স্নো ক্যাপ পিকস। এবার এক্সাইটিং লাগছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে কালীগণ্ডকী নদীর গান শুনছিলাম। আমার মনের দুশ্চিন্তা কখন যে বয়ে গেছে বুঝতে পারিনি। তাতোপানি থেকে এবার স্টার্ট করছি। এখনো আমাদের যেতে হবে 70 কিলোমিটার, যেটা যেতে নাকি 2 ঘন্টা 23 মিনিট সময় লাগে। না, তাতোপানিতে অনেক হোটেল ফোটেল আছে। প্রচুর হোটেল আছে তাতোপানিতে, বাপ রে বাপ, অনেক লোক থাকে। তাতোপানি অবধি রাস্তা তবুও ঠিকঠাক ছিল বলা যায়, কারণ এরপর যে রাস্তা আসতে চলেছে সেটার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। ভয়ঙ্কর রাস্তা ভাই, কয়েকটা জায়গায় যতটা ভালো, এই জায়গাগুলো মানে ভয়ঙ্কর রাস্তা। ওকে বলতে হবে কুছ গির গিয়া। बोल गाड़ी से कुछ गिर गया। भैया आपका गाड़ी से कुछ गिर गया। आपके गाड़ी से कुछ गिर गया पीछे। कुछ गिर गया है आपके। বুঝতেই পারছি না আমার কথা। ওকে বুঝেছি। মুস্তাং ভ্যালি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। একসময় গল্প কথায় পড়া জায়গাগুলো আজ নিজের চোখের সামনে দেখে সত্যিই অবিশ্বাস্য লাগছে। তাতোপানি পেরিয়েই একটা জায়গায় দাঁড়ালাম, ব্রিজের পাশে লেখা ছিল রুলসে ওয়াটারফল। দারুণ ওয়াটারফলটা, বিশাল বড়। এই যে পেছনে পুরো ওয়াটারফলটা দেখছো, ওপর থেকে নামছে। দিস ইজ দি ওয়াটারফল, এপিক লাগছে দেখতে। আমরা ট্রি লাইন পেরিয়ে এখন পুরো মেডোজ। এই যে এখন আর গাছের সংখ্যা খুব কম, কমতেই থাকছে। ওপরে যা সবুজ একটা ঘাসের চাদর। মাস্ট্যাং ভ্যালি সত্যিই অপূর্ব, সত্যিই অপূর্ব। এই যে পেছনে চায়ের দোকানটা ঠিক করে বলে দিয়েছি, দুটো চা বানিয়ে দাও, চা খেয়ে আবার এগোবো আমরা। চল। আমার সাথী এখনো অব্দি খুব ভালোভাবে সাথ দিচ্ছে। চুমু তোমাকে চুমু। ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্য এখানে পাথরগুলো ভাঙছে। রাস্তা পরিষ্কার হবে, তারপর আমরা এগোতে পারবো। দাঁড়িয়ে আছি ঠিকই, বাট কিরম জায়গায় দাঁড়িয়ে আছি, আনবিলিভেবলি সুন্দর জায়গাটা। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বিশাল উঁচু পাহাড়গুলো, বিশাল উঁচু। আধ ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো অব্দি রাস্তা খোলার নামগন্ধ নেই। জানি না কখন খুলবে, আজকে তো রানী পাওয়া পৌঁছতে পারবো। এবার হালকা হালকা টেনশন আবার স্টার্ট হয়েছে। তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর টেনশনে আমি বোধহয় জার্নিটাকে একটু অবহেলা করে ফেলছিলাম। তাই হিমালয় নিজেই আমার রাস্তা আটকে একবার বলল যে দেখ চারিদিকটা, জার্নিটাকে একটু উপভোগ কর। এবং আমিও অক্ষরে অক্ষরে তার কথা পালন করলাম। এখন একটা করে গাড়ি পাস দেবে এই জায়গাটা দিয়ে। কতক্ষণ লাগবে এখনো কোনো আইডিয়া নেই। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা অবশেষে আমাদের এগিয়ে যাওয়ার রাস্তা খোলা পেলাম। সামনেই আসছে ঘাসা চেকপোস্ট। এখানে আমাদের গাড়ির পারমিট এবং আমাদের ডকুমেন্টস চেক হবে। শুনেছি এখান থেকে নাকি পুরো জার্নিটাই পাল্টে যায়। দেখা যাক কতটা সত্যি। ঘাসা চেকপোস্টে দাঁড়িয়েছি। এখানে ওই যে পেছনে ওটা হচ্ছে পুলিশ চেকপোস্ট, ওখানে গাড়ির পারমিট চেক করে। আর এইখানে হচ্ছে এই যে পেছনে যেটা, এটা হচ্ছে এসিএ চেকপোস্ট। সকালে যেটা কাটলাম সেটা ওরা এখানে চেক করবে, নেক্সট আবার জমসমে চেক করবে। এখানে বেসিক্যালি দুটো পারমিটই চেক হলে এবার আই এম গুড টু গো। এবার বললে এগিয়ে যাও। চেকপোস্ট পেরিয়ে এগোতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। এই কোন মায়াবী জগতে ঢুকছি আমি? যেমনটা শুনেছিলাম ঠিক তেমনভাবেই চারিপাশের দৃশ্য এবং আবহাওয়া দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। কিছু দূর গিয়েই পৌঁছালাম লেতে গ্রামে, এবং এই গোটা ট্রিপে এই প্রথমবার
আমি শান্তি অনুভব করলাম। লেতে গ্রামকে পেছনে ফেলে এগোতে এগোতে বুঝলাম আমাদের ডান দিকে নীলগিরি এবং অন্নপূর্ণা দক্ষিণ, এবং আমাদের বাঁ দিকে ধৌলাগিরি এবং তুপুচে। কিন্তু সবাই আমার ওপর রেগে গিয়ে মেঘের পেছনে লুকিয়ে আছে, তার কারণ তাদের ডাকে আমি এতদিন পর সাড়া দিয়েছি। আমি হিমালয়ের কাছে আত্মসমর্পণ করলাম। আমি বললাম, তোমাদের রাগ ভাঙানোর উপায় তো আমার জানা নেই। আমি এটাও প্রার্থনা করলাম যে তারা যেন আমাকে ক্ষমা করে। আসতে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু ওই যে বেটার লেট দ্যান নেভার। কিছুক্ষণ পর আমি আমার প্রার্থনার সাড়া পেলাম। Presenting Annapurna South. This is Annapurna South. বৃষ্টির মেঘ কেটে গিয়ে নীল আকাশ খুলছে। আধারে ঢাকা মুস্তাং ভ্যালি আবার আলোকিত হচ্ছে। Mustang Valley is exactly how they say it is. Unbelievable, আলাদা লেভেলের। কিরা কেমন লাগছে Mustang Valley? Awesome. Seriously, please visit Mustang Valley. Unbelievable. হিমালয়ও কিন্তু আমাকে আমার স্টাইলেই জবাব দিল। নিজের রূপ খুলল, কিন্তু একটু দেরি করে। ওই যে বেটার লেট দ্যান নেভার। অ্যাপেল অর্চার্ডসের ভেতরে এই যে ওয়েলকাম টু মারফা ভিলেজ দেখলি? কিছু দূর এগিয়েই আবার দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াতে বাধ্য হলাম, কারণ না দাঁড়ালে আজকের ড্রাইভটা সার্থক হতো না। হিমালয়ের পিক বুঝতে পারছি না এগুলো কোনগুলো, এটা ম্যাপ দেখে দেখে বুঝতে পারবো। ভাই কি জায়গা! মন্ত্রমুগ্ধ হয়ে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে, কিন্তু একটু দূর গিয়েই আমাদেরকে আবার দাঁড়িয়ে পড়তে হলো। তার কারণ কিছু স্থানীয় বাসিন্দা রাস্তায় নেমেছিল। এটা জমসমের এসিএ চেকপোস্ট। ওখানে এই যে এই জায়গাটায় পারমিট চেক করলো। এটা হচ্ছে পারমিট চেকপোস্ট অফিস।
এখানে চেক করি, এখনো আমাদের বললো 40 মিনিট লাগবে রানী পাওয়া পৌঁছাতে, বললো যে ইউ বেটার হারি আপ। তো এবার তো গাড়ি চালাতে হবে, চলো সি অন দ্য রোড। জমসম চেকপোস্ট ক্রস করলাম আর পুরো যেন লাদাখ ঢুকে গেছি। ওফ কি ল্যান্ডস্কেপ! সূর্যাস্তের সময়ের মুস্তাং ভ্যালি এক অপূর্ব রূপ ধারণ করছে। এই রাস্তাটা ধরেই যদি সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাব লোমাথাং অর্থাৎ আপার মুস্তাং, কিন্তু আমাদের এবারের গন্তব্য মুক্তিনাথ। ফলে সামনের মোড় থেকে কাগবেনি পৌঁছানোর আগে আমরা ডান দিকে উঠে যাব। এই যে কাগবেনি থেকে, দিস ইজ কাগবেনি, আমরা এখান থেকে মুক্তিনাথে এই সামনের বিয়েটা ল্যান্ডস্কেপটা দেখ। আমরা কোন অল্টিটিউডে উঠছি, মজা তো ইসি মে হ্যায়। আমরা অলরেডি বোধহয় 10-11 হাজার ফুটে চলে এসেছি। পথে আসে সেরাথাং ভিউ পয়েন্ট। এইখান থেকে চারিদিকের হিমালয় পর্বতমালার প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য, তাই না? মুক্তিনাথ ওঠার আগের 15 কিলোমিটার রাস্তা কিন্তু দুর্ধর্ষ। চারিদিকে দৃশ্য এবং এই অসাধারণ রাস্তা আজকের পুরো জার্নির ধকলটা যেন একেবারে মুছে দিয়েছে। সামনেরটা নিচ্ছি। গাছগুলোর রঙগুলো দেখ, ওপরগুলো লাল লাল, একদম ফল কালার। Welcome to Rani Pawa. সামনের রাস্তা কাটা থাকার ফলে আমাকে পেছন দিয়ে ঘুরিয়ে গাড়ি নিয়ে যেতে হলো। ফলে আজকের ড্রাইভটা শেষ হলো কিন্তু অফরোড দিয়েই।
অবশেষে পৌঁছালাম আমরা আমাদের হোটেল 4 সিজনস রানী পাওয়াতে, এপিক লোকেশনে। এই হোটেলটা বুক করা আমার এক খুব প্রিয় বন্ধুর রেকমেন্ডেশনে, অ্যান্ড ও স্পেসিফিক্যালি যেই ঘরটা নিতে বলেছিল আমরা ছাদের পাশে সেই ঘরটাই বুক করেছিলাম। একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোতে বেরোতে দেখি হিমালয়ের করে সন্ধে নেমে এসেছে। সারাদিনে বিশেষ কিছু খাওয়া হয়নি, মানে এখন স্যান্ডউইচ অর্ডার দিলাম, সসেজ অর্ডার দিল, কফি। রাত্রিবেলা কি খাবো সেটাও ঠিক হয়ে গেছে। একটা জিনিস, দ্য রুম ইজ ইনএক্সপেন্সিভ, 1500 টাকা, বাট দ্য ফুড ইয়ার ইজ প্রিটি এক্সপেন্সিভ। যথেষ্ট দাম, সেটা একটু ভেবে চিন্তে আসতে হবে। স্ন্যাক্সে নিয়েছি আমরা চিকেন সসেজের সাথে 3 লেয়ার্ড চিকেন স্যান্ডউইচ। এখন 3 ডিগ্রি দেখাচ্ছে, রাত্রিবেলা -1 ডিগ্রি যাবে, -1। বেশ ভালো। এখন আমি বেশ মোটা মোটা লেয়ার করে নিয়েছি, তবে গিয়ে আরাম লাগছে। ওই যে আমার ক্যামেরা ছবি উঠছে, একটা টাইম লাগবে না, রাত্রিবেলা কিন্তু আকাশটা বেশ পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম টার্টেল তুলবো, কিন্তু চাঁদের রোশনাইতে মরা হিমালয়ের আমার ক্যামেরা বন্দি করা কিছু দৃশ্য দিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে মুক্তিনাথ মন্দিরের পথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।